নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। বর্ডারে সিজ ফায়ার ভায়োলেট করলো পাকিস্তান এবং এক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনী ফের গুলি চালালো এবং সেই গুলিতে 6জন পাকিস্তানি জঙ্গি কিন্তু স্পট ডেড হলো। এই খবর আজকে ইন্ডিয়া টুডে প্রকাশ করেছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে কেন সিজ ফায়ার এগ্রিমেন্টকে ভায়োলেট করলো পাকিস্তান? কারণ আপনারা যদি দেখেন, ধারাবাহিকভাবে সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের পক্ষ থেকে এমন কিছু বিপজ্জনক পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা ভারতের সুরক্ষার ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। দুদিন আগে আমি একটি ভিডিও দেখিয়েছিলাম আপনাদেরকে, আপনারা চাইলে সেই ভিডিওটি একটু দেখতে পারেন। সেখানে আমি আরো একটা বিস্ফোরক তথ্য সামনে তুলে ধরেছিলাম আপনাদের, যেখানে আমি বলেছিলাম ভারতের ইন্টেলিজেন্স দপ্তররা হ্যাম রেডিও টেকনোলজির মাধ্যমে দেখেছে সীমান্তবর্তী এলাকায়, মানে ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় উর্দু ভাষায় কেউ বা কারা নাকি কথা বলছেন এবং বাংলার বিস্তীর্ণ বর্ডার এরিয়াতে যেমন বসিরহাট, বনগাঁ, বারাসাতের মতো জায়গায় এই উর্দু ল্যাঙ্গুয়েজের আদান প্রদান হচ্ছে রাত 1টা থেকে 3টের ভিতর। আর এরপরেই তুর্কির প্রেসিডেন্ট পাকিস্তান সফরে যান এবং এই পাকিস্তান সফরে তিনি গিয়ে এমন কিছু বিস্ফোরক কথাবার্তা বলেন, তারপরেই বর্ডারে ফের একবার ক্রস ফায়ার এগ্রিমেন্ট ভায়োলেট করলো পাকিস্তান সেনা। ক্রস ফায়ার এগ্রিমেন্টটা কি আমি একটু বিস্তারিত আপনাদের বলে দিই। দেখুন, 1965 সাল, এই 1965 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি তাসখান্ড এগ্রিমেন্ট হয়। এই তাসখান্ড এগ্রিমেন্টের প্রায় 20 বছর আগে ভারত এবং পাকিস্তান আরো একটি এগ্রিমেন্ট নিজেদের মধ্যে করেছিল। সেই এগ্রিমেন্টকে বলা হয় করাচি এগ্রিমেন্ট। 1949 সালে দুই রাষ্ট্র ঠিক করে তারা আর একে অপরের বিরুদ্ধে গুলি চালাবে না এবং সীমান্তবর্তী এলাকায় যুদ্ধ করবে না। কিন্তু পরবর্তীকালে দেখা যায় তারা কেউই তার প্রতিশ্রুতি রাখতে কিন্তু পারেনি। ওই সময় এই এগ্রিমেন্টটার পিছনে প্রধান ভূমিকা পালন করেছিল ইউনাইটেড নেশন। মূলত এই ইউনাইটেড নেশনের তৎপরতায় পাকিস্তান এবং ভারতের মধ্যে সে সময় সিজ ফায়ার এগ্রিমেন্ট কিন্তু হয়েছিল। 1965 সালে ফের একবার তাসখান্ড এগ্রিমেন্ট হয়। এই তাসখান্ড এগ্রিমেন্টটি ধরে নেওয়া হয়েছিল দুই দেশই এবার মৈত্রী চুক্তির দিকে যাচ্ছে। কিন্তু পরবর্তীকালে 1971 সাল বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ফলে ফের একবার হানাদারি শক্তি পাকিস্তানের বিপক্ষে ভারতীয় সেনা ভীষণ মাত্রায় জয়লাভ করে এবং বাংলাদেশ নামে পৃথিবীর মানচিত্রে একটা নতুন রাষ্ট্র স্থাপন করতে ভারতীয় সেনা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল যৌথ বাহিনীকে। পরবর্তীকালে 1972 সাল ফের একটি এগ্রিমেন্ট হয়, যে এগ্রিমেন্টের নাম হয় সিমলা এগ্রিমেন্ট। সেই সিমলা এগ্রিমেন্ট কিছুটা পরিবর্তিত করা হয়। 1972 সালে যে এগ্রিমেন্ট করা হয়েছিল সেখানে বলা হয় আমরা এবার থেকে ক্রস ফায়ার এগ্রিমেন্ট না করে ক্রস ফায়ার লাইন এগ্রিমেন্ট করব, যেখানে দুই দেশের সেনাবাহিনী এলওসি তে গুলি চালাবে না, অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে একে অপরের বিরুদ্ধে গুলি চালাবে না। কিন্তু 1988 সালে ফের একবার কার্গিল ওয়ার কিন্তু হয়, কার্গিল যুদ্ধ হয় এবং সেখানে ভারতীয় সেনা পাকিস্তানকে কার্যত ধরাশায়ী করে ফেলে। ফলে এই যে ক্রস ফায়ার এগ্রিমেন্টের ট্র্যাডিশন এবং এর পরবর্তী ধাপগুলো যদি আপনারা দেখেন, দেখবেন বারংবার এই সীমান্তে যে চুক্তি আছে তা কিন্তু ভঙ্গ করে পাকিস্তানের এই সেনাবাহিনী। ভারত সরকারের পক্ষ থেকে কিছু স্ট্যাটিস্টিকও আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। 2018 সালে যে তথ্য ভারত সরকার প্রকাশ করেছে, দেখবেন 2018 সালে 2140 বার এই ক্রস ফায়ার এগ্রিমেন্ট ভাঙে পাকিস্তান। 2019 সালে 3449, 2020 সালে 5133 এবং 2021 সালে এই ক্রস ফায়ার লাইন এগ্রিমেন্ট 519 বার কিন্তু ভঙ্গ করে পাকিস্তান সেনাবাহিনী। এবার আপনারা ভাবছেন কেন পাকিস্তান সেনাবাহিনী এই ক্রস ফায়ার এগ্রিমেন্ট ভঙ্গ করছে, অর্থাৎ সীমান্তে তারা কেন গুলি চালাচ্ছে? কারণটা খুব সহজ। পাকিস্তান সেনাবাহিনী এই সীমান্তে গুলি চালিয়ে ভারতীয় সেনাবাহিনীকে এঙ্গেজ করে দেয় পার্টিকুলার ওই জায়গায়। ঠিক তখনই কাশ্মীরের উপর অঞ্চল থেকে একাধিক লোককে অনুপ্রবেশকারী হয়ে ভারতের মাটিতে ঢুকিয়ে দেয়, যেন ভারতকে তারা বিভিন্ন অ্যাক্টিভিটিতে অশান্ত করে ফেলে। যদি দুটো ডাটা আপনারা পাশাপাশি দেখেন তাহলে দেখবেন কাশ্মীর এরিয়াতে ক্রমবর্ধমান উপায়ে বা ক্রমবর্ধমান ভাবে বিভিন্ন পদক্ষেপ কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। 2018 সালে কাশ্মীরে বিভিন্ন অ্যাক্টিভিটিতে ধরা পড়ে 318 জন, 2019 সালে ধরা পড়ে 153 জন, 2020 সালে 221 জন এবং 2021 সালে 9 জন। অর্থাৎ যখনই এই ক্রস ফায়ার এগ্রিমেন্ট ভায়োলেট করেছে পাকিস্তানি সেনা, ঠিক তখনই কাশ্মীরে বিভিন্ন ভয়ানক পদক্ষেপ কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে নেওয়া হয়েছে, যা ভারতীয় সেনাবাহিনী কিন্তু বিভিন্ন ক্ষেত্রে প্রতিহত করেছে। আমি কিছু শব্দ ইউটিউবের পলিসির জন্য বলতে পারছি না,
আপনারা তাহলে বুঝবেন, হয়তো না শব্দগুলো না বুঝলেও বুঝবেন পাকিস্তান দিনের পর দিন কিভাবে ভারত বিরোধী ষড়যন্ত্র করছে। পরবর্তীকালে ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি করা হয় এবং ফেব্রুয়ারি 2021 সালে দুই রাষ্ট্র অর্থাৎ পাকিস্তান এবং ভারতবর্ষ সর্বসম্মতিভাবে এই দুই রাষ্ট্রকে জানায় তারা আর এলওসি অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে কখনোই আর গুলি চালাবে না। কিন্তু এবার 2021 সাল থেকে 2025 সালে তারা ফের একবার এই চুক্তি কিন্তু ভঙ্গ করলো। সে 4 বছরে মানে শেষ 5 বছরে 3 থেকে 4 বার এই চুক্তি তারা ভঙ্গ করলো। অর্থাৎ ফের একবার কাশ্মীরকে অশান্ত করার চেষ্টা কিন্তু ভারতের পক্ষ থেকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না, তাও কিন্তু বুঝিয়ে দেওয়ার একটা তোড়জোড় শুরু করা হয়েছে। ইন্ডিয়া টুডে রিপোর্ট বলছে প্রায় হেভি ক্যাজুয়ালিটি এখানে হয়েছে, অর্থাৎ পাল্টা গুলি চালিয়েছে ভারতের সেনাবাহিনী এবং 6 থেকে 7 জন পাকিস্তানি সেনাবাহিনী সদস্যকে কিন্তু খতম করা হয়েছে সীমান্তে। অর্থাৎ পরিষ্কারভাবে ভারতীয় সেনাবাহিনী আগের থেকে অত্যন্ত কঠোরভাবে কিছু পদক্ষেপ কিন্তু গ্রহণ করতে শুরু করেছে। এবার যে বিষয় নিয়ে এই প্রতিবেদন শুরু করেছিলাম, তুর্কির প্রেসিডেন্টের পাকিস্তানে যাওয়া এবং তুর্কির প্রেসিডেন্টের এই পাকিস্তান সফরে এমন কিছু কথা উনি কাশ্মীরকে কেন্দ্র করে বলেন, তারপরেই কিন্তু পাকিস্তানের এই সকল মানুষরা আরো বেশি ভারতকে অশান্ত করার জন্য তৎপরতা দেখাতে শুরু করলো। ঠিক দুদিন আগে মানে নরেন্দ্র মোদী যখন ফ্রান্স এবং আমেরিকা সফরে গেছে, ঠিক তখনই তুর্কির প্রেসিডেন্ট পাকিস্তানে গিয়ে পৌঁছেছেন। বিমানবন্দরে ওকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ওয়েলকাম করেন এবং এই যে তুর্কির প্রেসিডেন্ট এরদোয়ান তার স্ত্রীকে নিয়ে যখন পাকিস্তানের এই প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করেন, তারপরে একটি প্রেস কনফারেন্স করেন। এই প্রেস কনফারেন্সে উনি 3টে উল্লেখযোগ্য কথা বলেছিলেন। তিনি হঠাৎ করে বলতে শুরু করলেন, কাশ্মীরের ভাই বোনেরা তাদের সকলের পাশে তুর্কি আছে। অর্থাৎ তুর্কির যে পার্টিকুলার ইডিওলজি অর্থাৎ ইসলাম প্রধান একটা ইডিওলজি, এইটার সমর্থনে ইনি কথা বলতে গিয়ে বলেন কাশ্মীরের পাশে তুর্কি আছে। পরবর্তীকালে তিনি কি বলেন, তিনি বলেন অবিলম্বে এই যে কাশ্মীরের অ্যাসপিরেশন, ইউনাইটেড নেশনের ইচ্ছা এবং দুই পক্ষের মধ্যে কথাবার্তা বলে কাশ্মীরের এই সমস্যা অবিলম্বে ঠিক করতে হবে। এখানে কাশ্মীরের অ্যাসপিরেশন বলতে উনি কি বোঝাতে চেয়েছেন আমি জানি না। কাশ্মীরবাসী সকলেই ভারতের সঙ্গে থাকতে চায় এবং এটা ইউনাইটেড নেশনে বারংবার বিভিন্ন ক্ষেত্রে ভারত বুঝিয়ে দিয়েছে এবং এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা যে ভারতবর্ষ সহ্য করবে না, তাও কিন্তু সম্প্রতি ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর পাকিস্তানকে জিডিপি টেরোরিস্ট দ্বারা কন্ট্রোল হয় বলে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও তুর্কি কিন্তু এরকম ভাবে কালকে উস্কালো গোটা বিশ্বকে। পরবর্তীকালে উনি কি বলেন, পরবর্তীকালে বলা হয় কোনো আনলফুল প্রপোজাল মানে গাজা, ফিলিস্তিন এবং কাশ্মীরকে নিয়ে কোনো আনলফুল প্রপোজাল কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দেখুন এই তুর্কির প্রেসিডেন্ট কি চায় আপনাদের বুঝতে হবে। পরবর্তীকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী কি বলেছেন তাহলেই আপনারা বুঝবেন এই পাকিস্তানের প্রধানমন্ত্রী আসলে তুর্কির এই প্রেসিডেন্টকে গ্যাস খাওয়াতে চাইছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, আপনি আমাদের লিডার অর্থাৎ মুসলিম প্রধান দেশের আপনিই লিডার, গাজা হোক, ফিলিস্তিন হোক, কাশ্মীর হোক, সকল ক্ষেত্রে আপনি যা কথাবার্তা বলবেন সেটাই শেষ কথা। অথচ এই তুর্কির প্রেসিডেন্ট এরদোয়ান ইনি সকলের থেকে এগিয়ে তুর্কির মানে এই তুর্কি ছেড়ে বেরিয়ে মুসলিম রাষ্ট্রগুলোর লিডার হতে চেয়েছেন, এটা বাস্তব। কিন্তু এটাও বাস্তব এই পার্টিকুলারলি তুর্কিকে কিন্তু যখন ভূমিকম্প হয়েছিল ভারতবর্ষের মোদী সরকার বিপুল অর্থ সাহায্য করেছিল। সে সময় কিন্তু তারা কাশ্মীর নিয়ে কোনো কথা বলেননি। কিছু বছর আগে যখন ইউএনএ কিছু বছর কেন আগের বছরই যখন ইউএনএ বক্তৃতা দিচ্ছিল তুর্কি, তখন তারা গাজা নিয়ে কথা বলে, তারা সম্পূর্ণ ফোকাস গাজার উপরে দেয়। কাশ্মীর নিয়েও কিন্তু তখনও একটা শব্দ বলেনি। আর কালকে হঠাৎ করে প্রেস কনফারেন্সে কাশ্মীর এবং গাজাকে একই সারিতে বসে আনলফুল অ্যাক্টিভিটিস, বিভিন্ন ক্ষেত্রে ইউনাইটেড নেশন সমস্ত কিছু মিলেমিশে ভারতকে আক্রমণ করতে শুরু করলেন। এই যে পার্টিকুলার তুর্কি, এই তুর্কির সঙ্গে পাকিস্তানেরও কিন্তু একটা সম্পর্ক আছে। তুর্কি কি চায় আপনারা বুঝতে হবে পাকিস্তানের থেকে। তুর্কির দক্ষিণে সাইপ্রাস নামক একটা দেশ আছে। এই সাইপ্রাসে তুর্কি বিভিন্ন ক্ষেত্রে ঝগড়াঝাটি লাগিয়ে অর্থাৎ ওখানকার কিছু বিচ্ছিন্নবাদী গ্রুপকে এককাট্টা করে সাইপ্রাসের সরকারের বিরুদ্ধে এক আন্দোলন ঘোষণা করিয়ে দিয়েছেন এবং সাইপ্রাসকে দুভাগে ভাগ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে এবং ওই বিদ্রোহী গ্রুপ সাইপ্রাসের উত্তর অংশকে আলাদা করে এক নতুন রাষ্ট্র গঠন করে দেয়। এই নর্থার্ন সাইপ্রাসকে অলরেডি বিশ্বের একমাত্র দেশ হিসাবে তুর্কি রেকগনাইজড করেছে। আর তুর্কি কিন্তু চায় পাকিস্তান বিশ্বের দ্বিতীয় দেশ হোক যারা এই নর্থার্ন সাইপ্রাসকে রেকগনাইজড করুক। অর্থাৎ এই সাইপ্রাস যে তুর্কির বড় সড়ো একটা জিওপলিটিক্যাল এজেন্ডা তা বাস্তবায়িত করার জন্য পাকিস্তানকে পাশে চাইছে তুর্কি। আর এবার
তুর্কি প্রেসিডেন্ট এই পাকিস্তানিকে কাশ্মীরকে নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারত বিরোধী যে মন্তব্য করলেন, তার পাল্টা হিসাবে ভারত সরকার কি করে তা নিঃসন্দেহে দেখতে হবে। পাকিস্তান তুর্কির সঙ্গে সম্পর্কটাও কিন্তু খুব ভালোভাবে মেনটেন করার চেষ্টা করে। তুর্কির থেকে তারা বিপুল পরিমাণে কোনো মিলিটারি ডিল এক্সপেক্ট করে, হয়তো কোনো অস্ত্র, বিপুল পরিমাণে ফান্ডিং, বা কাশ্মীরে এই সকল অনুপ্রবেশকারী ঢোকানোর জন্য যেরকম টেকনোলজি, যেরকম ইকুইপমেন্ট, যেরকম ফান্ডিং প্রয়োজন, তা তুর্কির থেকে হয়তো দিনের পর দিন তারা এক্সপেক্ট করে। অর্থাৎ এই ইসলামী রাষ্ট্রগুলো একের পর এক যেভাবে জোট বাঁধার পরিপন্থী বা জোট বাঁধার চেষ্টা করছে, এবং বাংলাদেশও নিঃসন্দেহে এতে সামিল হবে, তা কিন্তু ভারতের সীমান্ত সুরক্ষায় বড়সড় একটা থ্রেট আগামী ভবিষ্যতে কিন্তু নিয়ে আসতে পারে। এবং ভারতবাসী হিসাবে আজকে যে ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আমার মনে হয় আপনারাও হয়তো এই বিষয়গুলো নিয়ে একটু গভীরে গিয়ে এবার ভাববেন। একদিকে এলওসিতে পাকিস্তানের এই নিয়ম বিরুদ্ধ কাজ, অন্যদিকে পাকিস্তানের বসে বিদেশি আরো এক প্রেসিডেন্ট সরাসরি কাশ্মীরকে নিয়ে হুঁশিয়ারি। ভারত সরকারের পরবর্তী পদক্ষেপ কি আসে তা নিয়ে আমি নিঃসন্দেহে একটি আপডেটেড ভিডিও পরবর্তীকালে বানাবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন, আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।